প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি রবিউল আলম। আজকে আমরা পড়ব গঠনগত কার্যগত একক, যেটাকে বলা হয় সেই নেফ্রন। কাজেই আমরা প্রথমেই দেখি নেফ্রন কাকে বলে। বৃক্কের লম্বচ্ছেদ যদি অনুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করি, তাহলে তার মধ্যে অসংখ্য চুলের ন্যায় পুনরুল্লিখিত নালিকা দেখতে পাই। এগুলোকে নেফ্রন বলে। নেফ্রনকে বৃক্কের গঠনগত কার্যগত একক বলা হয়। প্রতিটি বৃক্কে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। একটি নেফ্রন প্রায় 3 সেন্টিমিটার লম্বা হয়। এই হিসাবে প্রত্যেক বৃক্কে নেফ্রনের নালিকাগুলোকে যদি যোগ দেওয়া হয়, তাহলে সম্মিলিতভাবে হয় 36 কিলোমিটার, আর দুটি বৃক্ক মিলে হয় 72 কিলোমিটার। নেফ্রনের গঠনে আমরা দুটি অংশ দেখতে পাই। একটা হচ্ছে রেনাল কর্পাসল বা মালপিজিয়ান বডি, আর একটা হচ্ছে রেনাল টিবিউলস। রেনাল কর্পাসল বা মালপিজিয়ান বডি বৃক্কের কর্টেক্সে অবস্থিত। যে নেফ্রনের যে গোলাকার সম্মুখ ভাগ থাকে সেটাকে রেনাল কর্পাসল বলে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এটার ব্যাস হয় 0.2 মিলিমিটার। বোম্যান্স ক্যাপসুল, এইটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, আর ভিতরের যে চালিকাগুলো এটাকে বলা হয় গ্লোমেরুলাস। এই দুটো মিলেই রেনাল কর্পাসল। আমরা এখানে একটু এই চিত্রের মধ্যে ভালোভাবে দেখতে পাচ্ছি। পরে যাই আমরা বোম্যান্স ক্যাপসুল কাকে বলে। গ্লোমেরুলাসের কৈশিক জালিকাকে ঘিরে যে দ্বিস্তরী পেয়ালার মতো গঠন দেখা যায় তাকে বোম্যান্স ক্যাপসুল বলে। তার মানে এটা গ্লোমেরুলাস, এটাকে ঘিরে যে পেয়ালার মতো আমরা গঠনটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। স্যার উইলিয়াম বোম্যান, মানে ব্রিটিশ চিকিৎসক স্যার উইলিয়াম বোম্যানের নাম অনুসারে এটাকে বোম্যান্স ক্যাপসুল বলা হয়। এটি দ্বিস্তরী ক্যাপসুলের, এই যে দ্বিস্তরী ক্যাপসুলের গ্লোমেরুলাস সংলগ্ন স্তর ভিসারাল স্তর বলে, আর বহিঃস্তরকে প্যারাইটাল স্তর বলে। মানে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভিতরের স্তর, এটা একটা বাহিরের স্তর। ভিতরের স্তরটাকে বলা হয় ভিসারাল স্তর, আর বাইরের যে স্তর সেটাকে বলা হয় প্যারাইটাল স্তর। আর এই দুই স্তরের মাঝে, এই ভিসারাল এবং প্যারাইটাল মাঝে যে ফাঁকা জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। ভিসারাল স্তর এক ধরনের এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এই এপিথেলিয়াল কোষটা একটু বিশেষ ধরনের এপিথেলিয়াল কোষ, যাকে বলা হয় পোডোসাইট। আর প্যারাইটাল স্তরটা বিশেষায়িত একটা সেল, সেটাকে এপিথেলিয়াল সেলে, কেমন আইসাকার এপিথেলিয়াল সেলে নির্মিত হয়। এই পড়লাম আমরা বোম্যান্স ক্যাপসুল। এবার আসি বোম্যান্স ক্যাপসুলের একটু বিস্তারিত। ইনার লেয়ার, ভিতরের লেয়ার, যেটার নাম আমরা কি বলছি ভিসারাল লেয়ার, এইটা কোন ধরনের সেলে নির্মিত? পোডোসাইট সেলে নির্মিত। আর একটা আউটার লেয়ার, যেটা নাকি প্যারাইটাল লেয়ার বলছি আমরা, সেটা এপিথেলিয়াল সেল, আইসাকার বা স্কোয়ামাস এপিথেলিয়াল সেল দ্বারা আবৃত থাকে। এই দুই সেলের মাঝে যে ফাঁকা জায়গা সেটাকে বলছি ক্যাপসুলার স্পেস। এই আমাদের গঠন হচ্ছে বোম্যান্স ক্যাপসুলার। এবার আসছি আমরা গ্লোমেরুলাস। বোম্যান্স ক্যাপসুল আমরা যখন সংজ্ঞা বলি তখন বোম্যান্স ক্যাপসুল যাকে ঘিরে থাকে, যে জালিকাগুলো দেখতে পাই ভিতরে কুণ্ডলী পাকানো জালিকা, এটাই গ্লোমেরুলাস। তাহলে বোম্যান্স ক্যাপসুলের অভ্যন্তরে কৈশিক জালিকার যে গুচ্ছ দেখতে পাই সেটাকে আমরা বলি গ্লোমেরুলাস। এখানে আমরা দেখি গ্লোমেরুলাসের মধ্যে একটা নালী প্রবেশ করেছে, দেখতে পাচ্ছি, এটার নাম অ্যাফারেন্ট ধমনিকা। বৃক্কীয় ধমনির একটি অ্যাফারেন্ট ধমনিকা বোম্যান্স ক্যাপসুলে প্রবেশের পর এটা অনেকগুলো লুপে বিভক্ত হয়ে গেছে, প্রায় 50টি লুপ থাকে এখানে। এই লুপ মিলে এই সম্মিলিত যে নালিকাগুলো, একেই বলা হয় গ্লোমেরুলাস। এই লুপগুলো পরবর্তীতে আবার আরেকটা নালী হয়ে বেরিয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি ইফারেন্ট ধমনিকা। তাহলে গ্লোমেরুলাসের শাখাগুলি পরপর যুক্ত হয়ে যে ধমনির সৃষ্টি করছে সেটাই হচ্ছে ইফারেন্ট ধমনিকা। এরপর গ্লোমেরুলাসের প্রবেশের সময় তাকে বলা হচ্ছে অ্যাফারেন্ট ধমনিকা, আর যখন বের হয়ে যাচ্ছে তখন তাকে আমরা বলছি ইফারেন্ট ধমনিকা। এখন ইফারেন্ট আর্টেরিওলের ব্যাস কত? 25 মাইক্রন, আর অ্যাফারেন্ট আর্টেরিওলের ব্যাস হচ্ছে 50 মাইক্রন।
তার মানে আমরা আগের স্লাইডে দেখি এইটা দেখতে পাচ্ছি একটু মোটা বা চওড়া, এটা দেখতে পাচ্ছি চিকন। তাহলে মোটাটা হচ্ছে 50 মাইক্রন আর চিকনটা 25 মাইক্রন। গ্লোমেরুলাসের কৈশিক জালিকাগুলোর এন্ডোথেলিয়াম অত্যন্ত পাতলা এবং অসংখ্য ছিদ্রযুক্ত। আমরা এইখানে যে গ্লোমেরুলাস দেখছি, গ্লোমেরুলাসের যে মধ্যে যে কৈশিক জালিকাগুলো থাকে, এটা যার দ্বারা নির্মিত সেটাকে বলি এন্ডোথেলিয়াল সেল। এন্ডোথেলিয়াল সেলের মাধ্যমে যে আবরণটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি এন্ডোথেলিয়াম। এটা অসংখ্য ছোট ছোট ছিদ্র দ্বারা গঠিত। এই জালিকার সমস্ত এন্ডোথেলিয়াল কোষগুলো একটা মেমব্রেনের উপরে থাকে, সেটাকে বলা হয় ভিত্তি ঝিল্লি বা বেসমেন্ট মেমব্রেন। তাহলে আমরা এখানে শিখলাম একটা হচ্ছে ইফারেন্ট আর্ট্রিওল যার নাকি ব্যাস 25 মাইক্রন, আর একটা হচ্ছে অ্যাফারেন্ট আর্ট্রিওল যার ব্যাস 50 মাইক্রন। আর এই যে কৈশিক জালিকা একটা এন্ডোথেলিয়াল বা একটা এন্ডোথেলিয়ালের যে আবরণ যেটাকে এন্ডোথেলিয়াম বলি, এটার উপরে থাকে। আর এটা বেসমেন্ট মেমব্রেন থাকে, এর নিচেই থাকে বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা। একটা নেফ্রনের পুরো চিত্র আমরা দেখে নিচ্ছি, যেখানে অ্যাফারেন্ট, ইফারেন্ট, তারপরে গ্লোমেরুলাস, রেনাল ক্যাপসুল বা বোম্যান্স ক্যাপসুল, নালিকা যেটা প্যাঁচানো নালিকা প্রথম আমরা দেখতে পাই, এরপরে ইউ আকৃতির যে নালিকা, তাহলে প্রক্সিমাল প্যাঁচানো নালিকা, হেনলির লুপ, ডিস্টাল প্যাঁচানো নালিকা, সংগ্রাহক নালিকা। এই একটা নেফ্রনের চিত্র আমরা পুরোটা দেখে নিলাম। এই দাগ দিয়ে দেখা যাচ্ছে যে উপরের অংশ এটাকে কর্টেক্স বলে, নিচের যে অংশ এটাকে মেডুলা বলে। তাহলে কর্টেক্সে কি কি বিস্তৃত থাকছে আমরা দেখতে পাচ্ছি, মেডুলায় কি কি থাকছে সেটাও দেখতে পাচ্ছি। তাহলে আমরা এ পর্যন্ত যা শিখলাম সংজ্ঞাকার নেফ্রনের। তাহলে বৃক্কের যদি একটা লম্বচ্ছেদ পর্যবেক্ষণ করি, এর মধ্যে অসংখ্য কুণ্ডলী পাকানো জালিকা বা নালিকা দেখতে পাই, এটাকে নেফ্রন বলে। একটি নেফ্রনের দৈর্ঘ্য কত? প্রায় 3 সেন্টিমিটার। সম্মিলিতভাবে দৈর্ঘ্য কত? 36। আর যদি দুটো বৃক্ষকে চিন্তা করি তাহলে হচ্ছে 72 কিলোমিটার। মালপিজিয়ান বডি বা ব্যাস, মালপিজিয়ান বডি ওই যে নালিকাগুলো আমরা দেখতে পাই তার সম্মুখ ভাগে একটা গোলাকার অংশ দেখতে পাই যেটাকে বলি মালপিজিয়ান বডি, এবং এর ব্যাস হচ্ছে 0.2 মিলিমিটার। এটা আবার দুই ভাগে বিভক্ত, একটা বোম্যান্স ক্যাপসুল, একটা গ্লোমেরুলাস। বোম্যান্স ক্যাপসুল হচ্ছে জাস্ট পেয়ালার মতো গঠন যদি থাকে সেটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, আর এই পেয়ালার মতো গঠনের ভিতরে যে কৈশিক জালিকাগুলো আছে সেগুলোকে বলছি গ্লোমেরুলাস। তাহলে এই বোম্যান্স ক্যাপসুলের দুটো স্তর থাকে, দ্বিস্তর বিশিষ্ট একটা গঠন, যার ভিতরের স্তরকে বলা হয় ভিসারাল স্তর, যেটা নাকি পোডোসাইট সেলে নির্মিত, আর বাইরের স্তরকে বলা হয় প্যারাইটাল স্তর, যেটা এপিথেলিয়াল সেলে নির্মিত। আর এন্ডোথেলিয়াম বলছি কৈশিক জালিকার যে প্রাচীর, সেটাকে এন্ডোথেলিয়াম বলা হয়। ক্যাপসুলার স্পেস আমরা শিখেছি যে ভিসারাল স্তর এবং প্যারাইটাল স্তরের মাঝের যে ফাঁকা জায়গা সেটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। গ্লোমেরুলার ফিল্টার এটা আমরা শিখিনি, তবে আমরা বলতে পারি যে গ্লোমেরুলাসে যেটা ফিল্টার হয় সেটাকে আমরা বলি গ্লোমেরুলার ফিল্টার। অ্যাপারেন্ট ও ইফারেন্ট ধমনিকা, যেটা প্রবেশ করে সেটা অ্যাপারেন্ট, আর যেটা বেরিয়ে যায় সেটা ইফারেন্ট। তাহলে একটার ব্যাস হচ্ছে 50 মাইক্রন, আর যেটা বেরিয়ে যায় ওটা হচ্ছে 25 মাইক্রন। কারণ আসবে রক্ত বেশি, বেরিয়ে যাবে কম। এই বেরিয়ে যাওয়াটা কোথায় কমে যাচ্ছে, তার কারণ এইখানে ছাঁকনি হিসাবে রক্তগুলো থেকে নেফ্রনের মধ্যে প্রবেশ করছে। এবার আমরা আসছি পরবর্তী অংশ, রেনাল টিবিউল। বোম্যান্স ক্যাপসুলের পর হতে, এই যে বোম্যান্স ক্যাপসুল, এর পর হতে যে বিস্তৃত নালিকাটা আমরা দেখতে পাই এটাকে বলা হয় রেনাল টিবিউলস। প্রতিটি রেনাল টিবিউলস প্রায় 3 সেন্টিমিটার মতো লম্বা হয়। মানে ওইখানে আমরা বলছিলাম একটা নেফ্রন লম্বায় 3 সেন্টিমিটার, আর এখানে বলছি প্রায় 3 সেন্টিমিটার। মানে ওই যে সামান্য যে বল আকৃতির অংশটুকু আছে, আমরা যেটা বোম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস বলছি, মালপিজিয়ান বডি বলছি, এই অংশটুকু বাদ দিলে বাকিটাই নেফ্রনের অংশ। তাহলে এটা 20 থেকে 60 মাইক্রন চওড়া হয় কি রেনাল টিবিউলস, কখনো 20 কখনো 60 এই মাইক্রন চওড়া হয়ে থাকে। প্রতিটি রেনাল টিবিউল 3টে অংশে বিভক্ত। একটা হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো নালিকা, যেটা ওই বোম্যান্স ক্যাপসুলের পরে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো নালিকা, হেনলির লুপ। এরপরে যে ইউ আকৃতির অংশটা আমরা দেখতে পাই সেটাকে বলছি হেনলির লুপ। হেনলি লুপের পরবর্তী যে অংশটা আমরা দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে সেটাকে বলা হচ্ছে দূরবর্তী প্যাঁচানো নালিকা। দূরবর্তী প্যাঁচানো নালিকা যেই এই লম্বা একটা দণ্ড আছে দণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে, এখানে বলছি সংগ্রাহক নালিকা। সংগ্রাহক নালিকাগুলো যেখানে উন্মুক্ত হয় সেটাকে বলছি বেলিনিন নালী।
এই হচ্ছে সংক্ষিপ্ত কথা। এরপরে আমরা একটু ইলাস্ট্রেশনে যাই। নিকটবর্তী পেঁচানো নালিকা, এই গাত্রটা নিকটবর্তী পেঁচানো নালিকা বোমাস ক্যাপসুলের পরবর্তী। এখানে আমরা দেখছি যে এইটার লম্বায় কতটুকু বা এটার দৈর্ঘ্য কতটুকু, 14 মিলিমিটার পেঁচানো নালিকা, যার ব্যাস 60 মাইক্রন, মানে সর্বোচ্চ ব্যাস এখানেই আমরা দেখতে পাই, এবং এটাই সবচেয়ে বড় অংশ আর কি এই রেনাল টিবিউলসের। তো এই নালিকার গাত্রে যদি আমরা দেখি যে এক স্তর বিশিষ্ট এক ধরনের সেল থাকে, এপিথেলিয়াল সেল, যার নাকি এক প্রান্তে মাইক্রোভিলাই যুক্ত ব্রাশ বর্ডার বিদ্যমান। মাইক্রোভিলাই মানে ছোট ছোট আঙ্গুলের মতো অভিক্ষেপ, যেটা আমরা দেখি। ব্রাশ বলতে জুতোর ব্রাশ হতে পারে, পেস্টের ব্রাশ হতে পারে, যার এই ব্রাশগুলো দিয়ে আমরা বুঝাচ্ছি যে এটা সূক্ষ্ম সূক্ষ্ম ভিলায় থাকে, যারা নাকি অ্যাবজর্পশন অঞ্চল বৃদ্ধি করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের এইটা যে ফাঁকা, এখানে আমরা দেখি যে টিবিউলের লুমেন ফাঁকা জায়গা, এর ভিতরে এই যে ছোট ছোট অভিক্ষেপগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা ব্রাশ বর্ডার বলছি বা মাইক্রোভিলাই বলছি। আর এর গাত্রের কোষগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, গাত্রের কোষগুলো যা এখানে একটু বড় করে দেখানো হয়েছে। এই নালিকার মাধ্যমে গ্লোমেরুলার ফিল্ট্রেট হেনলি লুপে পরিবাহিত হচ্ছে। কোথায় যাচ্ছে? মধ্য দিয়ার পরবর্তী ডেস্টিনেশন কোথায়? সেটা হচ্ছে হেনলি লুপ। তাহলে এই জায়গাটাই আমাদের একটু বোঝার জায়গা। এটার মধ্য দিয়ে, এই টিউবের মধ্যে দিয়ে বা এই নালীর মধ্য দিয়ে পরবর্তী হেনলি লুপে পরিবাহিত হয়। কিন্তু যখন পরিবাহিত হয় তখন দুই পাশে যে কোষগুলো রয়েছে, যেগুলো নাকি ব্রাশ বর্ডার সেল বলছি, যেগুলো নাকি মাইক্রোভিলাই যুক্ত সেল বলছি, এই সেলগুলোর মধ্যে অ্যাবজর্পশনটা বৃদ্ধি পায় বা অ্যাবজর্ব হয়ে যায়। কি অ্যাবজর্ব হয় সেটা আমরা একটু পরে বুঝতে পারবো, পরবর্তী ক্লাসে বুঝতে পারবো। এরপরে আসছি হেনলি লুপ, নিকটবর্তী পেঁচানো নালিকার পরবর্তী অংশ। এই যে নিকটবর্তী পেঁচানো নালিকা, এটুকু আমরা দেখলাম, এর পরবর্তী অংশ যেটা কেমন দেখতে, ইউ আকৃতির। এই আর দৈর্ঘ্য কতটুকু? 11 মিলিমিটার। তাহলে প্রায় 11 মিলিমিটার দীর্ঘ ইউ আকৃতির ফাঁস বা লুপ তৈরি করে থাকে, যেটা আবার পুনরায় কর্টেক্সে ফিরে আসে। তার মানে এই যে এই দাগ দিয়ে আমরা দেখাচ্ছি যে উপরের অংশটা কর্টেক্স, নিচের অংশ মেডুলা। তাহলে এটা কর্টেক্স থেকে শুরু হয়ে আবার কর্টেক্সে চলে যাচ্ছে। এই যে অংশ যেটা নাকি ইউ এর আকার ধারণ করেছে, এটাকে আমরা বলছি হেনলি লুপ। কার নাম অনুসারে? জার্মান একজন অ্যানাটমিস্ট ফ্রেডরিক হেনলির নাম অনুসারে এই লুপকে আমরা হেনলি লুপ বা লুপ অফ হেনলি বলি। এটা আবার 3 ভাগে বিভক্ত, তার মানে একটা নেমেছে, একটা উঠেছে। এই নামাটা একটাই নাম, কিন্তু ওঠার সময় কিছু অংশ দেখছি চিকন, কিছু অংশ একটু চওড়া। তাহলে এর দৈর্ঘ্যটা একই, কিন্তু প্রস্থটা এই জায়গায় আমরা একটু বৃদ্ধি পেয়েছে বলে দেখতে পাচ্ছি। তাহলে এটা 3টা অংশ আমরা দেখে নিই। একটা হচ্ছে অবরোহণ বাহু বা ডিসেন্ডিং লিম্ব। অবরোহণ মানে নিচের দিকে নেমে যাচ্ছে। এটা কিসে নির্মিত? আয়সাকার কোষে নির্মিত নিম্নগামী বাহু, যেটা নিচের দিকে নামছে। পাতলা প্রাচীর বিশিষ্ট, শুধু পানি পুনঃশোষিত হয়, লবণ হয় না। এর মধ্য দিয়ে যখন পুনঃশোষিত হয় তখন শুধু পানি পুনঃশোষিত হচ্ছে। আমরা জানি এই অঞ্চলটায় অনেক কিছু শোষিত হয়ে, লবণ, পানি, তারপরে অন্যান্য যদি প্রোটিন কণা থাকে, শোষিত হয়ে রক্তে ফিরে যায়। আর এই অংশ দিয়ে যখন যাচ্ছে তখন শুধু বলা হচ্ছে পানি পুনঃশোষিত হচ্ছে, এখানে কোনো লবণ পুনঃশোষিত হচ্ছে না। পাতলা আরোহণ বাহু, এর পরের অংশটা হচ্ছে উপরের দিকে উঠছে, এটা হচ্ছে আরোহণ বাহু। এর পাতলা অংশটাকে পাতলা বা সরু আরোহণ নালী বলছি, আর যেটা উপরের দিকে আছে আর একটু উপরে উঠছে তখন সেটাকে মোটা বলছি। তাহলে পাতলা আরোহণ বাহু থিন অ্যাসেন্ডিং লিম্ব, ঊর্ধ্বগামী বাহুর নিম্ন অর্ধাংশ পাতলা আয়সাকার কোষে নির্মিত, শুধু লবণ পুনঃশোষিত হয়, পানি নয়। তার মানে আমরা আগে দেখেছি শুধু পানি পুনঃশোষিত হচ্ছে, এখানে দেখছি শুধু লবণ পুনঃশোষিত হচ্ছে। আমরা স্থূল আরোহণ বাহু, ঊর্ধ্বগামী বাহুর উপরের অর্ধাংশ, এই যে আমরা দেখছি এটুকু, এবং ঘনতলীয় কোষে নির্মিত স্থূল প্রাচীর বিশিষ্ট, যেই অংশ শুধু লবণ পুনঃশোষিত হয়, পানি নয়। তা হেনলি লুপে 10 থেকে 20% লবণ পুনঃশোষিত হচ্ছে, 10% পানি পুনঃশোষিত হচ্ছে। আমরা এটা দেখতে পেলাম, হেনলি লুপের বর্ণনা করলাম। এরপরে আসছি আমরা ডিস্টাল পেঁচানো নালিকা। হেনলি লুপ পড়া হয়ে গেছে আমাদের, এটা না দেখি। ডিস্টাল পেঁচানো নালিকা বা দূরবর্তী পেঁচানো নালিকা, এটা এই অংশটুকু আরোহণ বাহুর পরবর্তী 5 মিলিমিটার দীর্ঘ নালী। এই যে আরোহণ বাহু উপর দিকে যেয়ে
এই যে সংগ্রাহক নালিকার শুরুতে যুক্ত হচ্ছে এই নালীটাকে বলছি পরবর্তী দীর্ঘ নালীটা আমরা বলছি 5 মিলিমিটার মাত্র। চিত্রে যদি একটু বেশি মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 5 মিলিমিটার। এই নালিকার প্রাচীর একস্তরী এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত, যাতে ব্রাশ বর্ডার থাকে না, মানে এর মধ্যে কোনো মাইক্রোভিলাই থাকে না। এইখানে অ্যাবজর্পশন তেমন হয় না, যেমনটা প্রক্সিমাল প্যাচানো নালিকায় হয়। এই অঞ্চলে অ্যাবজর্পশন তখনই হয় যখন এডিএইচ এর ক্ষরণ হয়। এর শেষ প্রান্ত সংগ্রহ নালিকার সাথে যুক্ত থাকে। এখানে সোডিয়াম ও ক্লোরাইড পুনঃশোষিত হয়, সাধারণত পানি পুনঃশোষিত হয় না, কিন্তু এডিএইচ এর প্রভাবে পানি পুনঃশোষিত হয়ে মূত্রের ঘনত্ব বাড়ায়। নরমালি পুনঃশোষণ অঞ্চল এটাকে বলা হয় না, কিন্তু যদি এডিএইচ এর ক্ষরণ হয় তখন এখানে পুনঃশোষণ খুবই বৃদ্ধি পায়, এবং এই কারণে মূত্রের ঘনত্ব, এই এডিএইচ এর কারণে মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রিত হয়ে থাকে। এবার সংগ্রাহক নালিকার বর্ণনা আমরা পড়ব। নেফ্রনের দূরবর্তী প্যাচানো নালিকা যে সোজা নালিকার সাথে যুক্ত থাকে, এই যে সোজা নালিকার সাথে যুক্ত আছে, এটা হচ্ছে দূরবর্তী প্যাচানো নালিকা। এর কিছু অংশ কর্টেক্সে থাকে, কিছু অংশ মেডুলায় থাকে। একটি সংগ্রাহক নালিকাতে কয়েকটি নেফ্রন যুক্ত থাকে। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি নেফ্রন যুক্ত থাকতে পারে, এমন জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে একটা এখানে যুক্ত দেখানো হচ্ছে, বাকিগুলো যুক্ত থাকতে পারে। তো কিছু সংগ্রাহক নালিকা একত্রিত হয়ে যেটা গঠন করে সেটাকে বেলিনির নালী বলি। আমরা এখানে দেখতে পাচ্ছি ডাক্ট অফ বেলিনির জায়গাটা দেখা দেওয়া আছে। অনেকগুলো বেলিনির নালী একত্রে রেনাল পিরামিডে প্যাপিলার মাধ্যমে শেষ পর্যন্ত পেলভিসে উন্মুক্ত হয়। এই যে অঞ্চল, এই যে পিরামিডের মতো যে অঞ্চল, এর মধ্য দিয়ে শেষে পেলভিসে উন্মুক্ত হচ্ছে। পেলভিসটা আমরা আগের ক্লাসে পড়েছি, তখন ভালোভাবে বুঝেছি যে পেলভিস কোনটা। এই যে পিরামিডের মতো যে গঠন দেখতে পাই, এর মধ্যেই অসংখ্য নেফ্রন থাকে, এবং নেফ্রনের সংগ্রাহক নালিকার মাধ্যমে এখানে উন্মুক্ত হয়ে যায়, পেলভিসে চলে যায়। তাহলে আমরা দেখলাম রেনাল টিবিউলস, যেটা নাকি বোম্যান্স ক্যাপসুল, এর পরবর্তী প্রায় 3 সেন্টিমিটার লম্বা যে নালী, সেটাকে আমরা বলছি রেনাল টিবিউলস। তাহলে নিকটবর্তী প্যাচানো নালিকা, রেনাল টিবিউলস হচ্ছে প্রথম অংশ, যেটা নাকি কাছের, বোম্যান্স ক্যাপসুলের থেকে নিকটে, সেটাকে আমরা বলছি নিকটবর্তী প্যাচানো নালিকা। দৈর্ঘ্য কত? 14 মিলিমিটার। ব্যাস এখানে 60 বা 60 মাইক্রন। অবস্থান আমরা দেখছি বোম্যান্স ক্যাপসুলের পরবর্তী অংশ, এবং এর পরে থাকে হেনলি লুপ। ব্রাশ বর্ডার কোষ, এপিথেলিয়াল সেলগুলোর মধ্যে যদি ব্রিসল থাকে, মানে ভিলায়, মাইক্রো ভিলায় থাকে, তখন সেই কোষগুলোকে আমরা বলছি ব্রাশ বর্ডার কোষ। এবং এখানে গ্লোমেরুলার ফিল্ট্রেট বলতে আমরা আগেও বলেছি, গ্লোমেরুলাসে যা নাকি ফিল্টার হয়, ফিল্টার হওয়ার পর পরবর্তীতে ক্যাপসুলার স্পেসে জমা হয় যেই ফিল্ট্রেটগুলো, সেইটাকে আমরা বলছি গ্লোমেরুলার ফিল্ট্রেট। হেনলি লুপ, ইউ আকৃতির যে লুপ, সেটাকে আমরা বলেছি হেনলি লুপ। এর অবস্থান এটা মেডুলাতে, কর্টেক্সে নয়, মেডুলাতে। দৈর্ঘ্য আমরা দেখেছি 11 মিলিমিটার এটা দৈর্ঘ্য হয়ে থাকে। হেনলি লুপের বাহু সমূহ, একটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব, একটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব, মানে একটা নিচের দিকে নামে আর একটা উপরের দিকে ওঠে। ডিসেন্ডিং লিম্বের আবার দুটো অংশ, একটা হচ্ছে সরু আর একটা হচ্ছে মোটা। দূরবর্তী প্যাচানো নালিকা অবস্থান, দৈর্ঘ্য, সংযুক্তি আমরা একটু মনে করার চেষ্টা করছি, রিক্যাপ করছি আর কি। দূরবর্তী প্যাচানো নালিকা, হেনলি লুপের পরবর্তী যে অংশ, সেটার নাম দূরবর্তী প্যাচানো নালিকা। এর অবস্থান কর্টেক্সে। দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য 5 মিলিমিটার। সংযুক্তি, শেষ অংশটা হচ্ছে সংগ্রাহক নালিকার সাথে, আর প্রথম অংশটা হচ্ছে হেনলি লুপের সাথে। সংগ্রাহক নালিকা, তার মানে দূরবর্তী প্যাচানো নালিকার পরবর্তী যে অংশ, সেটাকে বলা হচ্ছে সংগ্রাহক নালিকা। এটা নেফ্রনের সঙ্গে যুক্ত থাকে। বেলিনির নালী, সংগ্রাহক নালিকা যেখানে যুক্ত হয় সেইটাকে বলা হয় বেলিনির নালী। এটা পেলভিসে উন্মুক্ত হয়। তাহলে এইটুকু আমরা আবার পড়ে নিলাম, দেখে নিলাম। এখন আসছি আমরা নেফ্রনের কাজ কি, একটি নেফ্রনের কাজ কি। প্রথমে রেনাল কর্পাসল আমরা পড়েছি, তাহলে এখানে কাজ কি? বৃহৎ প্রোটিন অণু রক্তকণিকা ছাড়া পানি ও ক্ষুদ্র অণু পরিস্রাবন করে, মানে এখানে ছেঁকে দেয়। ছাকার সময় শুধু কি বাধা পড়ে? বড় বড় যেগুলো প্রোটিন অণু এবং রক্তকণিকা, এগুলো নিচে যাবে না, এরা রক্তের মধ্যে থেকে যাবে। যাবে কি? পানি আর ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো পরিস্রাবিত হয়ে গ্লোমেরুলার ফিল্ট্রেট নামে ক্যাপসুলার স্পেসে এসে জমা হবে। পরবর্তী নিকটবর্তী প্যাচানো নালিকা, রেনাল কর্পাসলে পরিশুত তরল থেকে অধিকাংশ পানি, লবণ এবং অন্যান্য ক্ষুদ্র অণু, এই যেগুলো আমরা বলেছি পানি এবং ক্ষুদ্র অণু, এগুলো পুনঃশোষিত হয়ে আবার রক্তেই ফিরে যাবে। তার মানে যতটুকু আসে তার 99+ অংশ পুনঃশোষিত হয়ে আবার রক্তে ফিরে যায়। মানে গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসেবে যা আসে তার 99%ই আবার
রক্তে ফিরে যায়। হেনলি লুপ, নেফ্রনের এই অংশ নিকটবর্তী প্যাচানো নালিকা হতে আগত হাইপারটোনিক তরল পদার্থ হতে পানি ও সোডিয়াম পুনঃশোষিত হয়, হাইপোটোনিক তরলে পরিণত হয়। তার মানে হেনলি লুপে যখন গ্লোমেরুলার ফিল্ট্রেটটা আসে তখন এর অবস্থা থাকে হাইপারটোনিক। এইখান থেকে এই হাইপারটোনিকটা যখন আবার পরবর্তীতে ঘুরে যেয়ে দূরবর্তী প্যাচানো নালিকার দিকে যায় তখন এখানে পানি ও সোডিয়াম দুটোই পুনঃশোষিত হয়, কিন্তু হাইপার মানে লবণের কনসেন্ট্রেশন বেশি, এখানে লবণ পুনঃশোষিত হয়ে যাওয়ায় তখন আর হাইপার থাকে না, তখন এটা হাইপোটোনিক তরলে পরিণত হয়। মানে এখানে পানি লবণ দুটোই পুনঃশোষিত হচ্ছে, পানির চেয়ে লবণ বেশি হচ্ছে, যার কারণে হাইপোটোনিক তরলে পরিণত হচ্ছে। দূরবর্তী প্যাচানো নালিকা, এডিএইচ হরমোনের কারণে দেহের প্রয়োজন অনুযায়ী পানি পুনঃশোষিত হয়। তাহলে দূরবর্তী প্যাচানো নালিকায় এমনি নর্মালি পানি পুনঃশোষিত হয় না, যেটা আমি একটু আগেই বলেছি। এডিএইচ হরমোন, অ্যান্টিডায়োটিক হরমোন, এর প্রভাবে পানি পুনঃশোষিত হতে পারে। এই অংশের নালিকা গাত্র থেকে পটাশিয়াম, হাইড্রোজেন, অ্যামোনিয়া প্রভৃতি ক্ষরিত হয়ে পরিশ্রুতে সংযুক্ত হয়। সংগ্রহ নালিকা, এই অংশে পরিশ্রুত তরল আইসোটোনিক তরলে পরিণত হয়, যা রক্ত রসের সমতুল্য। সংগ্রহ নালিকার মধ্যে এখানে হাইপারটোনিকও হয় না, হাইপোটোনিকও হয় না, এখানে আইসোটোনিক হয়ে যায়, মানে সাম্যাবস্থা বিরাজ করে। বেলিনের নালী হয়ে যখন এটা বেরিয়ে যাবে তখন এইটা আবার ঘনত্ব বেশি হয়ে যায়, তখন এটা হাইপারটোনিক তরলে পরিণত হয় এবং মূত্র হিসেবে দেহের বাইরে নিষ্কাশিত হয়। তো ধন্যবাদ আজকের মতো, আল্লাহ হাফেজ। আমি আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাই আমার ক্লাস করার জন্য। তোমাদের কাছে আমাদের ক্লাস ভালো মতো পৌঁছাক, এটাই আমরা চাই। আল্লাহ হাফেজ। রেকর্ডিংই হয়নি না। বুঝতে পারছি না তাহলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি রবিউল আলম। আজকে আমরা পড়ব গঠনগত কার্যগত একক, যেটাকে বলা হয় সেই নেফ্রন। কাজেই আমরা প্রথমেই দেখি নেফ্রন কাকে বলে। বৃক্কের লম্বচ্ছেদ যদি অনুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করি তাহলে তার মধ্যে অসংখ্য চুলের ন্যায় কুণ্ডলীকৃত নালিকা দেখতে পাই। এগুলোকে নেফ্রন বলে। নেফ্রনকে বৃক্কের গঠনগত কার্যগত একক বলা হয়। প্রতিটি বৃক্কে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। একটি নেফ্রন প্রায় 3 সেন্টিমিটার লম্বা হয়। এই হিসাবে প্রত্যেক বৃক্কে নেফ্রনের নালিকাগুলোকে যদি যোগ দেওয়া হয় তাহলে সম্মিলিতভাবে হয় 36 কিলোমিটার, আর দুটি বৃক্ক মিলে হয় 52 কিলোমিটার। নেফ্রনের গঠনে আমরা দুটি অংশ দেখতে পাই, একটা হচ্ছে রেনাল কর্পাসল বা মালপিজিয়ান বডি, আর একটা হচ্ছে রেনাল কর্পাসল বা মালপিজিয়ান বডি। বৃক্কের কর্টেক্সে অবস্থিত যে নেফ্রনের যে গোলাকার সম্মুখ ভাগ থাকে সেটাকে রেনাল কর্পাসল দেখতে পাচ্ছি। এটার ব্যাস হয় 0.2 মিলিমিটার। বোম্যান্স ক্যাপসুল, এইটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, আর ভিতরের যে জালিকাগুলো এটাকে বলা হয় গ্লোমেরুলাস। এই দুটো মিলে রেনাল কর্পাসল। আমরা এখানে একটু এই চিত্রের মধ্যে ভালোভাবে দেখতে পাচ্ছি। পরে যাই আমরা বোম্যান্স ক্যাপসুল কাকে বলে। গ্লোমেরুলাসের কৈশিক জালিকাকে ঘিরে যে দ্বিস্তরিক পেয়ালার মতো গঠন দেখা যায় তাকে বোম্যান্স ক্যাপসুল বলে। তার মানে এটা গ্লোমেরুলাস, এটাকে ঘিরে যে পেয়ালার মতো আমরা গঠনটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। স্যার উইলিয়াম বোম্যান, ব্রিটিশ চিকিৎসক স্যার উইলিয়াম বোম্যানের নাম অনুসারে এটাকে বোম্যান্স ক্যাপসুল বলা হয়। এটি দ্বিস্তরিক ক্যাপসুলের, এই যে দ্বিস্তরিক ক্যাপসুলের গ্লোমেরুলাস সংলগ্ন স্তর ভিসারাল স্তর বলে, আর বহিঃস্তরকে প্যারাইটাল স্তর বলে। মানে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভিতরের স্তর, এটা একটা বাইরের স্তর। ভিতরের স্তরটাকে বলা হয় ভিসারাল স্তর, আর বাইরের যে স্তর সেটাকে বলা হয় প্যারাইটাল স্তর। আর এই দুই স্তরের মাঝে, এই ভিসারাল এবং প্যারাইটাল মাঝে যে ফাঁকা জায়গাটা আমরা দেখতে পাচ্ছি
এটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। ভিসারাল স্তর এক ধরনের এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এই এপিথেলিয়াল কোষটা এক বিশেষ ধরনের এপিথেলিয়াল কোষ যেটাকে বলা হয় পডোসাইট। আর প্যারাইটাল স্তরটা বিশেষায়িত একটা সেল, সেটা এপিথেলিয়াল সেলে কেমন আয়সাকার এপিথেলিয়াল সেলে নির্মিত হয়। এই পড়লাম আমরা বোম্যান্স ক্যাপসুল। এবার আসি বোম্যান্স ক্যাপসুলের একটু বিস্তারিত। ইনার লেয়ার, ভিতরের লেয়ার, যেটার নাম আমরা কি বলছি ভিসারাল লেয়ার, এইটা কোন ধরনের সেলে নির্মিত? পডোসাইট সেলে। আর একটা আউটার লেয়ার যেটা নাকি প্যারাইটাল লেয়ার বলছি আমরা, সেটা এপিথেলিয়াল সেল, আয়সাকার বা স্কোয়ামাস এপিথেলিয়াল সেল দ্বারা আবৃত থাকে। এই দুই সেলের মাঝে যে ফাঁকা জায়গা সেটাকে বলছি ক্যাপসুলার স্পেস। এই আমাদের গঠন হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। এবার আসছি আমরা গ্লোমেরুলাস। বোম্যান্স ক্যাপসুল আমরা যখন সংজ্ঞা বলি তখন বোম্যান্স ক্যাপসুল যাকে ঘিরে থাকে, যে জালিকাগুলো দেখতে পাই ভিতরে কুণ্ডলী পাকানো জালিকা, এটাই গ্লোমেরুলাস। তাহলে বোম্যান্স ক্যাপসুলের অভ্যন্তরে কৈশিক জালিকার যে গুচ্ছ দেখতে পাই সেটাকে আমরা বলি গ্লোমেরুলাস। এখানে আমরা দেখি গ্লোমেরুলাসের মধ্যে একটা নালী প্রবেশ করেছে, দেখতে পাচ্ছি এটার নাম অ্যাফারেন্ট ধমনিকা। বৃক্ক ধমনির একটি অ্যাফারেন্ট ধমনিকা বোম্যান্স ক্যাপসুলে প্রবেশের পর এটা অনেকগুলো লুপে বিভক্ত হয়েছে, প্রায় 50টি লুপ থাকে এখানে। এই লুপ মিলে এই সম্মিলিত যে নালিকাগুলো একেই বলা হয় গ্লোমেরুলাস। এই লুপগুলো পরবর্তীতে আবার আরেকটা নালী হয়ে বেরিয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি ইফারেন্ট ধমনিকা। তাহলে গ্লোমেরুলাসের শাখাগুলি পরপর যুক্ত হয়ে যে ধমনী সৃষ্টি করছে সেটাই হচ্ছে ইফারেন্ট ধমনিকা। এরপর গ্লোমেরুলাসের প্রবেশের সময় তাকে বলা হচ্ছে অ্যাফারেন্ট ধমনিকা, আর যখন বের হয়ে যাচ্ছে তখন তাকে আমরা বলছি ইফারেন্ট ধমনিকা। এখন ইফারেন্ট আর্টেরিওলের ব্যাস কত? 25 মাইক্রন, আর অ্যাফারেন্ট আর্টেরিওলের ব্যাস হচ্ছে 50 মাইক্রন। তার মানে আমরা আগের স্লাইডে দেখি এইটা দেখতে পাচ্ছি একটু মোটা বা চওড়া, এটা দেখতে পাচ্ছি চিকন। তাহলে মোটাটা হচ্ছে 50 মাইক্রন আর চিকনটা 25 মাইক্রন। গ্লোমেরুলাসের কৈশিক জালিকাগুলোর এন্ডোথেলিয়াম অত্যন্ত পাতলা এবং অসংখ্য ছিদ্রযুক্ত। আমরা এইখানে যে গ্লোমেরুলাস দেখছি, গ্লোমেরুলাসের যে মধ্যে যে কৈশিক জালিকাগুলো থাকে, এটা যার উপর যে যার দ্বারা নির্মিত সেটাকে বলি এন্ডোথেলিয়াল সেল। এন্ডোথেলিয়াল সেলের মাধ্যমে যে আবরণটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি এন্ডোথেলিয়াম। এটা অসংখ্য ছোট ছোট ছিদ্র দ্বারা গঠিত। এই জালিকার সমস্ত এন্ডোথেলিয়াল কোষগুলো একটা মেমব্রেনের উপরে থাকে, সেটাকে বলা হয় ভিত্তিঝিল্লি বা বেসমেন্ট মেমব্রেন। তাহলে আমরা এখানে শিখলাম একটা হচ্ছে ইফারেন্ট আর্টেরিওল যার নাকি ব্যাস 25 মাইক্রন, আর একটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিওল যার ব্যাস 50 মাইক্রন। আর এই যে কৈশিক জালিকা একটা এন্ডোথেলিয়াল বা একটা এন্ডোথেলিয়ালের যে আবরণ যেটাকে এন্ডোথেলিয়াম বলি, এটার উপরে থাকে। আর এটা বেসমেন্ট মেমব্রেন থাকে, এর নিচেই থাকে বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তিপর্দা। একটা নেফ্রনের পুরো চিত্র আমরা দেখে নিচ্ছি, যেখানে অ্যাফারেন্ট, ইফারেন্ট, তারপরে গ্লোমেরুলাস, রেনাল ক্যাপসুল বা বোম্যান্স ক্যাপসুল, নালিকা যেটা প্যাচানো নালিকা প্রথম আমরা দেখতে পাই, এরপরে ইউ আকৃতির যে নালিকা, তাহলে প্রক্সিমাল প্যাচানো নালিকা, হেনলিল, ডিস্টাল প্যাচানো নালিকা, সংগ্রাহক নালিকা। এই একটা নেফ্রনের চিত্র আমরা পুরোটা দেখে নিলাম। এই দাগ দিয়ে দেখা যাচ্ছে যে উপরের অংশ এটাকে কর্টেক্স বলে, নিচের যে অংশ এটাকে মেডুলা বলে। তাহলে কর্টেক্সে কি কি বিস্তৃত থাকছে আমরা দেখতে পাচ্ছি, মেডুলায় কি কি থাকছে সেটাও দেখতে পাচ্ছি। আমরা এ পর্যন্ত যা শিখলাম সংজ্ঞাটা নেফ্রনের। তাহলে বৃক্কের যদি একটা লম্বচ্ছেদ পর্যবেক্ষণ করি, এর মধ্যে অসংখ্য কুণ্ডলী পাকানো জালিকা বা নালিকা দেখতে পাই, এটাকে নেফ্রন বলে। একটি নেফ্রনের দৈর্ঘ্য কত? প্রায় 3 সেন্টিমিটার। সম্মিলিতভাবে দৈর্ঘ্য কত? 36। আর যদি দুটো বৃক্ষকে চিন্তা করি তাহলে হচ্ছে 72 কিলোমিটার। মালপিজিয়ান বডি বা ব্যাস, মালপিজিয়ান বডি ওই যে নালিকাগুলো আমরা দেখতে পাই তার সামনে সম্মুখ ভাগে একটা গোলাকার অংশ দেখতে পাই, যেটাকে বলি মালপিজিয়ান বডি, এবং এর ব্যাস হচ্ছে 0.2 মিলিমিটার। এটা আবার দুই ভাগে বিভক্ত, একটা বোম্যান্স ক্যাপসুল, একটা গ্লোমেরুলাস। বোম্যান্স ক্যাপসুল হচ্ছে জাস্ট পেয়ালার মতো গঠন যদি থাকে সেটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, আর
এই পেয়ালার মতো গঠনের ভিতরে যে কৈশিক জালিকাগুলো আছে সেগুলোকে বলছে গ্লোমেরুলাস। তাহলে এই বোম্যান্স ক্যাপসুলের দুটো স্তর থাকে, দ্বিস্তর বিশিষ্ট একটা গঠন, যার ভিতরে স্তরকে বলা হয় বেসাইল স্তর, যেটা নাকি পোডোসাইট সেলে নির্মিত, আর বাইরের স্তরকে বলা হয় প্যারাইটাল স্তর, যেটা এপিথেলিয়াল সেলে নির্মিত। আর এন্ডোথেলিয়াম হচ্ছে কৈশিক জালিকার যে প্রাচীর, সেটাকে এন্ডোথেলিয়াম বলা হয়। ক্যাপসুলার স্পেস আমরা শিখেছি যে বেসাইল স্তর এবং প্যারাইটাল স্তরের মাঝের যে ফাঁকা জায়গা সেটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। গ্লোমেরুলার ফিল্টার এটা আমরা শিখিনি, তবে আমরা বলতে পারি যে গ্লোমেরুলাসে যেটা ফিল্টার হয় সেটাকে আমরা বলি গ্লোমেরুলার ফিল্টার। অ্যাপারেন্ট ও ইফারেন্ট ধমনিকা, যেটা প্রবেশ করে সেটা অ্যাপারেন্ট, আর যেটা বেরিয়ে যায় সেটা ইফারেন্ট। তাহলে একটার ব্যাস হচ্ছে 50 মাইক্রন, আর যেটা বেরিয়ে যায় ওটা হচ্ছে 25 মাইক্রন। ল্যাপটপটা ছিল চারা, আসলে রক্ত বেশি বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়াটা ল্যাপটপটা ছবি ভালো আসে, কারণ আর একটু ছাঁকনি অনেক বেশি ফাঁকা থেকে নেফ্রনের মধ্যে প্রবেশ করছে। শুরু করার সময় আমাকে দেখাতা। এবার আমরা আসছি শুধু পরবর্তী তাই না, আমাকে খেয়াল করো ভালো করে। বোম্যান্স ক্যাপসুলের পর হতে, এই যে বোম্যান্স ক্যাপসুল, এর পর হতে যে বিস্তৃত নালিকাটা পড়া না দেখে আমাকে এটাকে বলা হয় রেনাল টিবিউলস। এখানে প্রতিটি রেনাল টিবিউলস প্রায় 3 সেন্টিমিটার মতো লম্বা হয়। এখানে আমরা বলছিলাম একটা নেফ্রন লম্বা, যে টিবিউলাসের শাখাগুলি যুক্ত হয়ে মানে এখনই দেখলাম, শুরু দেরি হয়েছে না, জোরে দেখতে বলছে ওটা বুঝতে পারি। এত খারাপ লাগছে আর যখন বের হয়ে যাচ্ছে তখন নাচছো কেন? নাচছো কেন? নাচছে মনে হচ্ছে স্ক্রিনটা দেখা পাচ্ছে, এরকম মনে হচ্ছে। ব্যাস কত? 25 মাইক্রন। আর অ্যাপারেন্ট আর্টেরিওলের ব্যাস 50 মাইক্রন। এরকম পা ঝুকায় তো, পা ঝুকালে দেখতে পাচ্ছি একটু মোটা বা চওড়া, এটা দেখতে পাচ্ছি চিকন। তাহলে মোটাটা হচ্ছে 50 মাইক্রন আর চিকনটা 25 মাইক্রন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আমি রবিউল আলম। আজকে আমরা পড়ব নেফ্রনের গঠন ও কাজ। নেফ্রন বৃক্কের লম্বচ্ছেদ অনুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ যদি করি, তাহলে তার মধ্যে অসংখ্য চুলের ন্যায় কুণ্ডলীকৃত নালিকা দেখতে পাই। এই নালিকাগুলোকেই নেফ্রন বলা হয়। একটি নেফ্রনের গঠন 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে একটি বৃক্কে, এবং একে গঠন ও কার্যগত একক বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি রবিউল আলম। আজকে আমরা পড়ব গঠনগত কার্যগত একক, যেটাকে বলা হয় সেই নেফ্রন। কাজেই আমরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি পরের পেজটি
হচ্ছে ডিস্টাল প্যাটার্ন নালিকা ক্লোরাইড পুনঃশোষিত হয়, সাধারণত পানি পুনঃশোষিত হয় না, কিন্তু EDH এর প্রভাবে পানি। নেফ্রনের দূরবর্তী প্যাটার্ন নালিকা যে সোজা নালিকার সাথে যুক্ত থাকে, এই যে সূক্ষ্ম বৃদ্ধি পায় এবং এই কারণে মূত্রের ঘনত্ব, এই EDH এর কারণে মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রিত হয়ে থাকে। সম্মুখ ভাগে একটা গোলাকার অংশ দেখতে পাই, যেটাকে বলি মাল্টিপিজিয়ান বডি, এবং এর এটা আবার দুই ভাগে বিভক্ত, একটা বোমাস ক্যাপসুল, একটা গ্লোমেরুলাস। বোমাস ক্যাপসুল হচ্ছে জাস্ট পেয়ালার মতো গঠন যদি থাকে, সেটা হচ্ছে বোমাস ক্যাপসুল, আর এই পেয়ালার মতো গঠনের ভিতরে যে কৈশিক জালিকাগুলো আছে সেগুলোকে বলছে গ্লোমেরুলাস। কাম সারা 35 মিনিট বোমাস ক্যাপসুলে দুটো স্তর থাকে, দ্বিস্তর বিশিষ্ট একটা গঠন, যার ভিতরে স্তরকে বলা হয় বিসাইল স্তর। এটা তো করতে পারবো না, আপলোডই করতে পারবো না। বাড়াতে তো পারে না, আমরা বেশি হয়ে গেল।